গাড়ির গতি সর্বোচ্চ সীমায় রেখে ড্রাইভ করছে নিখিল। দিকবেদিক ভুলে গেছে উন্মাদ প্রায়। উদ্ভ্রান্তের ন্যায় ট্রাফিক রুলস ভঙ্গ করেছে সে। একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তাকে বাড়ি পৌঁছাতে হবে। হৃৎপিণ্ডের নিপীড়ন বন্ধ করতে হলেও তাকে যেতে হবে। আচমকা গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে। ব্রেক কষে নিখিল। ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগে স্টিয়ারিংয়ে। কপাল কেটে গড়িয়ে পড়ে লাল তরল। তবুও আজ থামবে না সে। যে কোনো মূল্যে তাকে এখন নেহার কাছে যেতে হবে। বাড়ি পৌঁছাতে নিখিলের সময় লেগেছে ২৮ মিনিট। ১ ঘন্টার পথ সে পাড়ি দিয়েছে আধা ঘন্টারও কম সময়ে। কালো রঙের শার্ট পরিহিত সুদর্শন যুবকটিকে আজ ভীষণ অন্যরকম লাগছে। ইন করা শার্টের এক পাশ খুলে পড়েছে। শার্টের হাতা উঁচু নিচু ভঙ্গিতে গোটানো। চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে কপালে। ঘামের সাথে সেটে আছে অবলীলায় সরানো কোনো তারা নেই আজ। শুভ্র মুখশ্রীতে ফুটে উঠেছে তীব্র উৎকণ্ঠা, চিন্তার ছাপ। রাগের আভাস ছড়িয়েছে চোখে। টকটকে লাল আখিদয়ে শুধুই রাগ, নাকি আছে কোনো কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়? কিছু মুহূর্তের ব্যবধানে সব সময় পরিপাটি থাকা মানুষটি অগোছালো হয়ে গেছে। সিঁড়ি বেয়ে ধূপধাপ পায়ে উপরে ওঠে সে। ছুটে যায় কাঙ্ক্ষিত মানুষটির কাছে। ঘরের দরজা ভেজানো এসি বাতাসের অত্যাধিক ঠান্ডা হয়ে উঠেছে বদ্ধ রুমটি। টলমলে পায়ে ভিতরে ঢোকে নিখিল। নিজেকে এতটা দুর্বল মনে হচ্ছে কেন তার? বলিষ্ঠ দেহের অধিকারী, কঠোর ব্যক্তিত্বের মানুষদের তো দুর্বল হতে নেই। তবে কেন নিখিল এই একটা মেয়ের কাছে নিজেকে এতটা কমজোর অনুভব করে? নেহার পরনে এখনও কলেজ ইউনিফর্ম। রক্তের দাগ শুকিয়ে খয়েরি বর্ণ ধারণ করেছে। নিখিলের দৃষ্টি আটকায় খাটের পাশে ঝুলে থাকায় রক্তাক্ত হাতটির দিকে। মেয়েটা এত কেয়ারলেস কেন? হাতের ক্ষতটা দূর থেকে ততটাও স্পষ্ট নয়। মেঝেতে রক্ত দেখে আটকে ওঠে নিখিল। এক প্রকার ছুটে যায় সামনে, হাঁটু গেড়ে বসে পড়ে নেহার ঘুমান্ত ফ্যাকাশে মুখের কাছে। আলতো হাতে ছুঁয়ে দেয় রক্ত জবার ন্যায় ফুলে ফেপে ওঠা গাল। কাপা হাতে স্পর্শ করে নেহার কেটে যাওয়া হাতটি। যতটা রাগ নিয়ে অফিস থেকে এসেছে তার ছিটে ফোঁটাও এখন নেই নিখিলের মাঝে। মায়াবী মোহনীয় নারীটি তা শুষে নিয়েছে পুরো দমে। নিখিল নিজ মনেই বলতে থাকে, কেন নিহারিকা, কেন তুই সবসময় আমার প্রতি রাগ দেখিয়ে আমারই ক্ষতি করিস? লাভ লোকসানে হিসেবে এত কাঁচা কেন তুই? আমার কলেজায় ছুরি চালাতে একটুও হাত কাঁপে না তোর? এতটা নির্দয় কেন তুই? নিখিলের প্রেয়সীকে এতটা কঠোর মানায় না কেন, বুঝিস না তুই? আমার এত শত অভিযোগ, অভিমান, রাগ, অনুরাগ তো তোর প্রতি। কবে এসে শুনবি সব কিছু? সময়টা এত ধীরে অগ্রসর হচ্ছে কেন নেহারিকা? আমার হৃদয়ে প্রণয় সুর তুলে তুই কেন এতটা হেলাফেলা করছিস? আমার প্রেমিক হৃদয়কে দগ্ধ করে বুঝি অনেক সুখ পাস? নিখিল থামল, পরপর ঠোঁট এলিয়ে হাসল, উদাসীন কণ্ঠে বলল, তবে তোর সুখেই হোক আমার হৃদয়ের তীব্র বিরহের অসুখ। তুই যে শুধু আমার এই নিখিলের অবুঝ পাখি। দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখেছে, শুনেছে জেরিন আর সাব্বির। দুজনের মুখে হা হয়ে গেছে পুরোপুরি। কথা বলতে ভুলে গেছে মনে হয়। দুজনেই চোখের পাতা ফেলছে ঘন ঘন। জেরিন মৃদু চেঁচিয়ে বলল, সাব্বির, আমি যা শুনেছি দেখেছি তা কি তুইও দেখেছিস? সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলে, এত জোরে বলছিস কেন? ভাইয়া যদি জানতে পারে যে তার প্রেমের রহস্য আমি আর তুই মিলে লুকিয়ে দেখেছি, তো দুজনকে ধরে বনবাসে পাঠিয়ে দেবে। আরে ভাই, আমরা কি ইচ্ছে করে দেখেছি নাকি? আমরা তো ভার্সিটি থেকে এসে ভালো মানুষের মতো রুমে যাচ্ছিলাম। ওরা দরজা খুলে প্রেম করতে বসলে আমার কি দোষ বলতো? পেছন থেকে বর্ষা বলে উঠল, কার প্রেম করার কথা বলছো আপু? জেরিনের মুখ আবার চেপে ধরে সাব্বির। এই মহিলা বয়সে বড়, কিন্তু পেটে কোনো কথা থাকে না। সাব্বির গর্ব করে বলে, কার আবার? আমার 23 নম্বর প্রেম, তাই না জেরিন আপু? জেরিন জোরে জোরে দুইবার মাথা ছাকায়। তোমার বয়স জানি কত সাব্বির ভাইয়া? সাব্বির উত্তর দেওয়ার আগেই নিখিলের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায় ভেতর থেকে, এই দরজায় দাঁড়িয়ে কে কথা বলছিস? ভিতরে আয়।
তিনজনের হাওয়া যেন একসাথে বের হয়েছে, নেতিয়ে পড়া বেলুনের মতো মুখ চাওয়াচাই করছে একে অপরের। সুযোগ বুঝে জেরিন বৃষ্টিকে এক ঠেলা মেরে রুমের ভিতরে পাঠিয়ে দিয়ে দাঁত কেলিয়ে হাসে। বৃষ্টি কড়া দৃষ্টিতে তাকিয়ে বোঝায়, মায়ের কাছে তোমার নামে যদি উল্টাপাল্টা কিছু না বলেছি তো আমার নামও বৃষ্টি না। জেরিন সাব্বির বৃষ্টিকে ফাঁসিয়ে কেটে পড়েছে। তুই দরজায় কি করছিলি বৃষ্টি? না মানে ভাইয়া, নেহাকে দেখতে এসেছিলাম। ওর হাত কাটলো কিভাবে? শান্ত কিন্তু অত্যাধিক কঠিন কণ্ঠস্বর নিখিলের। বৃষ্টি পরপর দুইবার ঢোক গেলে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে মিলিয়ে একটা গল্প বানিয়ে নেয় মনে মনে। বৃষ্টি ম্যাচিওর মেয়ে, এর আগেও নেহার জন্য এমন পরিস্থিতিতে পড়েছে সে, তবুও বান্ধবীকে কখনো একা ছাড়েনি। যেভাবেই হোক পরিবারকে বুঝিয়ে দিয়েছে কিছু একটা। এরকম উন্মাদনায় ভরপুর বন্ধু যার কপালে আছে, তার জীবনের অর্ধেক পাপ শুধু হবে মিথ্যে বলার কারণে। মনে মনে একবার আল্লাহ মাফ করেও বলে নিয়েছে বৃষ্টি। নিখিল আবার জিজ্ঞেস করলো, লিমার সাথে কি করেছিস তোরা? মেয়েটা অচেতন হলো কি করে? আর চাকরি থেকে রিজাইন কেন করেছে? বৃষ্টি অবাক হয়। এবার ওরা তো মেয়েটাকে কিছু বলতেও পারেনি, তার আগেই নিখিল চলে এসেছিল, তাহলে চাকরি ছাড়লো কেন? চাকরি কেন ছেড়েছে তা তো জানি না ভাইয়া। ওই আমাদের কলেজে লিমা নামের আপুটার বোন পড়ে, তার নাম সীমা। আসলে ভাইয়া, সীমা নেহার সাথে অনেক মিসবিহেভ করেছে। নেহাকে তো চিনোই, রেগে গেছিল। তাই লিমা আপুর কাছে বিচার দেবে বলে আমরা তাদের বাসার সামনে যাই। আমরা যাওয়ার পরে আপুটা হঠাৎ জ্ঞান হারায়। নেহা তাকে ধরে থাকার মাঝেই তো তুমি সেখানে এসেছিলে। আর বৃষ্টি একবার তাকালো নিখিলের দিকে। নিখিল খুব মনোযোগ দিয়ে বৃষ্টির কথা শুনছে। বৃষ্টি শুকনো ঢোক গিলল মনে মনে, বলল, আল্লাহ এবারের মতো যেন বিশ্বাস করে, এই শেষবার মাবুদ। পরে কি বলছিস না কেন? নিখিলের ধমক শুনে বৃষ্টি দ্রুত বলল, তারপরেই তো তুমি না বুঝে নেহাকে বকা দিয়েছো, নেহাকে উল্টাপাল্টা বলেছো সে নাকি লিমা আপুর সাথে কিছু একটা করেছে। পরে তো তুমি লিমাকে নিয়ে চলে গেলে। নেহাকে বিশ্বাস না করে তুমি অন্য একটা মেয়েকে আগলে নিয়েছিলে। ভাইয়া, যা নেহা সহ্য করতে পারেনি। মিনমিন করে কথাটি বলল বৃষ্টি। নিখিলের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে গেল। কলেজে ফিরে গিয়ে সীমাকে দেখে নেহার রাগ আবার বেড়েছে। যে দিবসে রাগে নিজের হাতে কাচের টুকরো চেপে ধরেছিল। ডাক্তারকে ফোন করতে বলো মাকে। নেহা ট্রিটমেন্ট করাবে না বলেছে। যদি কেউ করাতে চায় তো আবার নাকি হাত কাটবে। নিখিল রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে যা করতে বলেছি তা কর। বৃষ্টি ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। হামিদা বেগম দুপুরে কাজ করে শুয়ে পড়েছিলেন, এসবের কিছুই তিনি জানেন না। রুমে ঢুকে ছেলের বেহাল দশা দেখে বুঝলেন গুরুতর কিছু একটা হয়েছে। ছেলেকে নেহার হাত ধরে বসে থাকতে দেখে আর কিছু জিজ্ঞেস করলেন না এখন। কিছুক্ষণের মধ্যেই তাহমিদা আসলেন রুমে। নেহাকে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠলেন। দুপুরে বকার মাঝে তিনি মেয়েকে খেয়ালই করেননি। তিনি কেঁদে কেঁদে বললেন, আপা, আমার মেয়েটার কি হয়েছে? কথা বলছে না কেন? নেহার মাথার কাছে গিয়ে মাথাটা নিজের কোলে তুলে মুখে হাত বুলিয়ে বললেন, কোথায় কষ্ট হচ্ছে মা? মাকে বল। তাহমিদা বেগমের কান্না শুনে সাহারা আসলেন। জেরিন, সাব্বির, রৌফ ছুটে এসেছে। ইতিমধ্যে ডাক্তার আসলেন রুমে। পিটপিট করে চোখ খুলল নেহা। নিজের খাট ঘিরে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। সে তো ঘুমোচ্ছিল। সবাই এখানে কেন? সবাইকে ঠেলে ডাক্তারকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো নেহা। নেহার কাছে দুনিয়ার সবচেয়ে অপছন্দের জিনিসটার মধ্যে একটা হলো ডাক্তার, ঔষধ আর হসপিটাল। নেহা সব কিছু ভুলে চিৎকার করে উঠল, ডাক্তার কেন এসেছে? কেন এসেছে এখানে? ওনাকে চলে যেতে বলো। আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। একজন সুস্থ মানুষকে ডাক্তার দেখাচ্ছ কেন তোমরা? নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। হাত কেটে এসে এখন নাটক করছিস কেন? চুপচাপ হাত ব্যান্ডেজ করতে দে বলছি। নেহা চুপসে যায় মুহূর্তে। মিনমিন করে বলে, প্লিজ ওনাকে যেতে বলুন। আমার হাত তো কাটেনি, ওই সামান্য কাটার জন্যে ডাক্তার লাগে না তো। ডাক্তার এসে নেহার হাত ধরে বলে, নেহা মামনি, কিভাবে হয়েছে এমনটা? হাতে তো কম হলেও 3টা সেলাই করতে হবে। নেহা এবার হু হু করে কেঁদে দিল। সচরাচর কাঁদে না নেহা।
মানুষের সামনে তো ভুলেও না, হাত পা ছুড়ে কাঁদা শুরু করে দিয়েছে এখন। তাহমিদা মেয়েকে বোঝাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। নিখিল সবার দিকে তাকিয়ে বলে, সবাই রুম থেকে বের হও এখন, শুধু ডাক্তার আঙ্কেল থাকবেন এখানে। যাও বলছি, নেহাকে আমি সামলাচ্ছি। নেহা নিজের মায়ের আঁচল টেনে বলে, মা আমাকে ওনার কাছে রেখে যাবে না বলছি, আমাকে মারবে, থাপ্পড় দিবে, প্লিজ যাবে না। সবাই বেরিয়ে যেতেই ডাক্তার নেহার হাত ধরে পরিষ্কার করতে লাগলো। নেহা হাত ছাড়িয়ে নিতে চাচ্ছে বারবার। নিখিল এবার উপায় না পেয়ে নেহার এক হাত চেপে ধরে আরেক হাত শক্ত করে জড়িয়ে ধরে। সেলাই করতে হয় সজ্ঞানে, এখানে চাইলেও কিছু করার নেই কারোর। নেহা ব্যথা সহ্য করতে না পেরে নিখিলের পিঠের দিকে শার্ট সহ খামচে ধরেছে, নখ বসিয়ে দিয়েছে। তবুও নিখিলের মাঝে কোনো পরিবর্তন নেই। সে নেহাকে আগলে ধরে রেখেছে। নেহার ছোট্ট খাটো দেহটা মিশে গেছে নিখিলের বুকে। বুকের একপাশে মাথা এলিয়ে বসে আছে নেহা। দেহটা কেমন অসাড় হয়ে আসছে ক্রমশ। নেহা স্পষ্ট শুনতে পাচ্ছে নিখিলের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধুকপুকানি। নিখিলের গায়ে মন মাতানো মিষ্টি সুবাসটি কেমন মাতাল করে দিচ্ছে নেহাকে। নিজের সীমা অতিক্রম করতে চাইছে অবদ্ধ মন। ঠোঁটে দাঁত চেপে ধরেছে নেহা। কোনো বেহায়বানা করতে চায় না, কোনো মতেই না। নেহা দূরে যেতে চাইছে, নিখিলকে মনে মনে কাঁচা গিলে ফেলতে মন চাচ্ছে রাগে। ছেলেটা কেন এত কাছে আসছে বারবার? নিজের মতো সবাইকে কঠিন ধাতু মনে হয় নাকি তার? ওনার হয়তো কোনো অনুভূতি নেই, অন্য মানুষেরও কি থাকবে না নাকি? নেহা কাপা কণ্ঠে বলল। ছাড়ুন নিখিল ভাই। নিখিল প্রতিউত্তর করলো না। ছাড়ুন না প্লিজ, দম বন্ধ হয়ে আসছে। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে বলল। মরে গেলেও ছাড়বো না। নেহা পড়ে রইল আগের মতো। উষ্ণতায় এবার নেহার ঘুম পাচ্ছে, কিন্তু পারছে না। কিছু সময় পরপরই শুয়ের খোঁচায় আহ শব্দ করে উঠছে। ডাক্তার চলে গেছে। নেহা আগের মতোই বসে আছে এখনো। নিখিল শান্ত কণ্ঠে বলল, কিরে, এভাবেই থাকার পরিকল্পনা করছিস নাকি? উঠবি না আর? নেহার কানে কথাগুলো পৌঁছাতেই লজ্জা পেয়ে গেল। সরে বসার জন্য তাড়াহুড়ো করলো। কিছুটা তখনই আবার নিখিলের কণ্ঠে শোনা গেল, তুই চাইলে সারা জীবনই এভাবে থাকতে পারিস, আমি কিছু মনে করব না। নেহাকে যেন চিন্তা করার বিন্দুমাত্র সময় দিল না নিখিল। ছোট মাকে পাঠাচ্ছি, ড্রেস চেঞ্জ করে নে। না, আমার এখন ঘুম পাচ্ছে। মুখে খই ফুটেছে দেখছি। যা কাজ করেছিস আজকে, শাস্তিস্বরূপ 5টা চড় মারলেও তো কম হতো। নেহার হাত নিজ গালে আগে ভাগে দিয়ে দিয়েছে দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসল। মুখে হাসি বজায় রাখলো সে। এই হাসিটা মিলিয়ে নিতে চাইছে না কেন জানি। নেহা দেখলো মুগ্ধ চোখে। এই হাসি দিয়েই আমাকে পাগল করেছেন আপনি নিখিল ভাই। আপনি খারাপ, খুব খারাপ একজন পুরুষ। কি দেখছিস এমন করে? ড্রেস চেঞ্জ করতে চাচ্ছিস না, তাই তো? নেহা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ছোট মায়ের কাছে যেহেতু তুই যাবি না, তো চল, আমি কাজটা করে দিচ্ছি। নেহা প্রথমে কথাটি বোঝেনি, সেকেন্ডেই ওর কান গরম হয়ে উঠেছে। নিখিল ভাইয়ের নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, কী সব বলছে। নেহা চোখ বড় বড় করে তাকালো, বুক ঘুরিয়ে বলল, মাকে ডেকে দিন। নিখিল বিরক্ত নিয়ে বলল, কোনো কাজ তো সোজা কথায় করস না, ঘাটতেরা একটা। নিখিল রুম থেকে বের হয়ে গেল। তাহমিদা বেগম এসে নেহাকে কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। খাবার নিয়ে আসলেন হামিদা বেগম। নেহা মুখে হাত আটকে বসে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে প্রায়। হামিদা বেগম জোর করে খাওয়ালেন। ঔষধ খাওয়াতেই রাজ্যের ঘুম নেমে আসলো নেহার চোখে। নিখিল শাওয়ার নিয়ে বসেছে, পিঠ জ্বলছে তার। নেহা যা জোরে খামচি দিয়েছে, পুরো রক্তারক্তি অবস্থা করে ছেড়েছে। নিজের কপালেও একটা ব্যান্ডেজ করে নিয়েছে। নিখিল বোঝার চেষ্টা করেছে নেহার কথা। নেহা লিমার সাথে তাকে দেখে রিয়্যাক্ট করেছে, কিন্তু কেন? মেয়েটার মনে কি তাকে নিয়ে কোনো সফট কর্নার আছে, নাকি সবটাই তার মনের ভুল? মোবাইল কাঁপিয়ে শব্দ হলো। মিহিরের নাম্বার দেখে রিসিভ করে কানে ধরল নিখিল। মিহিরের হাস্যোজ্জ্বল কণ্ঠ, তা মহাগুপ্ত প্রেমিক সাহেব, কি খবর? গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে গিয়ে বউ দেখে শান্তি মিলেছে কি আপনার? সব কিছু জেনে শুনে কেন জ্বালাতে ফোন করেছিস? আমাকে অফিসে কামলা হিসেবে দেখে তুই বাড়ি গিয়ে প্রেম করছো, আজ একটা বউ নেই বলে। প্রজেক্টটা কি পেয়েছি আমরা? আঙ্কেল সামলে নিয়েছে, আর তোর জন্য নতুন পিয়ে রাখতে হবে।
লিমা নাকি কানাডা চলে যাচ্ছে পড়াশোনার জন্য, তাই চাকরিটা ছেড়ে দিয়েছে। তখন তো তুই কোনো কথাই শুনতে চাইলি না। ওহ, নিখিল মিহিরদের বাড়ির পাশাপাশি ছোটবেলার বন্ধু তার। পারিবারিকভাবেও দুই পরিবারের সম্পর্ক ভালো। মিহির অন্যত্র জব করতে চাইলেও তা সম্ভব হয়ে ওঠেনি নিখিলের জন্য। সে বন্ধু ছাড়া এক দণ্ড চলতে পারে না। অগত্যা চাকরিটা নিখিলের সাথেই করতে হচ্ছে তাকে। রাতে বাড়ি ফিরছেন নেহার বাবা ও তার মেজ চাচ্চু দুজনই। এসে দেখে গেছেন নেহাকে। মাহফুজ চৌধুরীর নিজের কোনো মেয়ে নেই, তার দুই ছেলে। বড় ভাইয়ের দুই মেয়ে আর নেহাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। সেতারা বেগম এসেছেন নেহা ঘুমিয়ে থাকার মধ্যেই একবার। যতই রাগ দেখান তিনি, নাতনি হয়তো, তার মায়া তো সবার জন্য সমানই লাগে। সেতারা বেগম দরজায় দাঁড়িয়ে ভাবলেন, নেহা যদি এখন তাকে দেখতো অভিমান নিয়ে বলতো, কি বুড়ি উপরে চলে গেছি কিনা দেখতে এসেছো নাকি? তোমার জামাই আমাকে বেশি পছন্দ করতো বলে হিংসে হয় তোমার? কি আর করবে বলো, আমি তো তোমার থেকে দেখতে সুন্দর, এতে আমার কি দোষ? মেয়েটা সত্যি এখনো বাচ্চাদের মতো রয়ে গেছে। কথাগুলো ভেবেই তার চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমালো। মনে মনে বললেন, জলদি সুস্থ হইয়া যা। আমার এই বাড়ির প্রাণ তুই। তুই হুড়োহুড়ি না করলে তো বাড়িকে বাড়িই মনে হয় না। হামিদা শাশুড়িকে দেখে নীরবে হাসলেন। পরিবার মানেই তো শক্তপোক্ত এক অদৃশ্য বন্ধন। একজনের কিছু একটা হলে পুরো বাড়ির মানুষের মাঝে যেন তার রেশ ছড়িয়ে পড়ে। হামিদা বেগম মন থেকে চায় তার এই সুখের সংসারে যেন কারো নজর না লাগে। জীবনের বাকিটা সময় যেন এভাবেই হেসে খেলে কাটিয়ে দিতে পারে সবাই একসাথে। তাদের বন্ধন অটুট যেন থাকে সব সময়। সকাল 7টায় ঘুম ভাঙল নেহার। হাত ব্যথায় নাড়াতে পারছে না। ঘরে কাউকে খুঁজে পেল না। ভেবেছিল নিখিল হয়তো তার সাথে থাকবে। সকালে চোখ খুলেই মানুষটিকে এক নজর দেখতে পাবে, কিন্তু সব আশা কি মানুষের পূর্ণ হয়? নিজের প্রতি বিরক্ত হচ্ছে। এখন কাটলো ভালো কথা, তাই বলে ডান হাতটা কেন? বাম হাতে ভর দিয়ে উঠল, কোনো রকম মুখ ধুয়ে বের হয়ে ওড়না জড়িয়ে। এক হাতে চুল বাঁধতেও পারেনি। তার লম্বা চুলগুলো মুক্তি পেয়ে নিজেদের আধিপত্য চালাচ্ছে। আজকে নেহার সত্যি ভাগ্য খারাপ। নিখিলের পাশের চেয়ারটা ছাড়া একটাও খালি নেই। আজ তো স্বয়ং সেতারা বেগমও উপস্থিত। নেহা ঘুমটা টেনে নিয়েছে চুল যাতে বিরক্ত না করতে পারে। নিখিলের পাশে নেহা বসলো। সেতারা দেখেই বলল, এই তো, এইবার ঠিক আছে। এমনি কইরা ঘুমটা দিয়ে থাকলে আনা বউ বউ লাগে। নেহা চমকে তাকালো। সে আর কিনা বউ? যাক, ঘুমটা দিয়ে একটা ভালো কাজ তো হলো। সেতারা বেগমের কোনো ঠ্যাস মারা কথা সকাল সকাল শোনা লাগলো না। মেয়েকে দেখে তাহমিদার অভিমান এবার তরতর করে বাড়ল। নেহা মুখ বাঁকিয়ে বাচ্চাদের মতো বলল, মা খাইয়ে দাও না একটু। তাহমিদা যেন পেয়ে বসলেন। সব রাগ উগলে দিলেন একবারে। হাত কাটার সময় মনে ছিল না? হাত কাটার সময় মনে ছিল না নাকি? বড় হচ্ছে আর দিন দিন দুষ্টুমির পরিমাণ বাড়ছে। হাড় মাস জ্বালিয়ে খেলো আবার। খাইয়ে দিতে পারবো না। নিজে নিজে পারলে খা, না হয় না খেয়ে থাক। ছোট, রাগ দেখাচ্ছিস কেন? খাইয়ে দে, আমার কাজ আছে, না হয় তো আমিই দিতাম। আপা, তুমি এটাকে আদর দেখাবে না। একদম লাই পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছে। নেহার মন খারাপ হলো। অভিমানে টইটুম্বুর হলো মন। উঠে যেতে নিলেই নিখিল ওর এক হাত চেপে ধরে, চোখ রাঙিয়ে বোঝায়, একদম নড়বি না। নেহা হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করে, কিন্তু ফলের কোঠা দাঁড়ায় শূন্য। এরকম একটা দাগড়া যুবকের কাছে তার শক্তি চুনোপুটির ন্যায়। তোমরা যেহেতু কেউই পারবে না, আমি খাই দিচ্ছি আমার বউকে। নিখিলের শান্ত কণ্ঠে বলা কথাটায় যেন বাজ পড়ল রীতিমতো। জেরিনের মুখে খাবার তুলতে ভুলে গেছে। সাব্বির গিলতে পারছে না। বর্ষা তো রীতিমতো কেসে উঠেছে। শাহ আলম চৌধুরী তো ছেলেকে নির্লজ্জ ট্যাগ দিতে ভোলেনি। বাপ চাচাদের সামনে বউকে খাইয়ে দেবে, তাও কত গর্ব করে বলছে। এরকম বিপরীত চরিত্রের পুত্র সন্তান তার কিভাবে হলো? মানে একটা গুণও বাপের মতো পেল না কেন? মাহফুজ চৌধুরী খাওয়া শেষ করছেন দ্রুত। লজ্জা থেকে বাঁচতে উঠে যাবে, এই আর কি। শহীদুল চৌধুরী ঠোঁট চেপে হাসলেন। মেয়ের জামাইটা তার মতোই হয়েছে। কপাল করে জামাই পেয়েছে একটা। নেহা অবাক নেত্রে এখন ড্যাব ড্যাব করে তাকিয়েছে। তার কি শুনতে কোনো ভুল হলো? নিখিলের চাপা ফিসফিসে কণ্ঠ কানে আসলো নেহার। আমার হাতে খাওয়ার এত শখ তোর? ঠিক কায়দা করে
ডান হাতটাকে কেটেছিস। তোর এই গবরমার্কা মস্তিষ্কে যে এত বুদ্ধি তা তো আগে বুঝিনি। নেহা বেয়াক্কেল বনে গেল পুরো। তার হাত থাকার মাঝেই মুখে খাবার তুলে দিল নিখিল।